আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে ফার্স্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। সেটা হচ্ছে ফার্স্টলি তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের বাসায় বই নিয়ে এই লেসন ইউনিট 5 এবং লেসন 3A এই প্যাসেজটি আজকে আমি আলোচনা করব। যে টপিকটার নাম হচ্ছে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, কিন্তু প্যাসেজটা হচ্ছে যে হিউম্যানস ক্যান নেদার চেঞ্জ neither change the sun's radiation nor the earth's orbit around the sun। তো মূল লাইনটা হচ্ছে এটা। তো এখানে একটা বিষয় যে তোমাদের ফার্স্ট পেপারের এটাই হচ্ছে ফার্স্ট ক্লাস অনলাইনে, তো তোমাদের অনেক মনোযোগ দিয়ে এই ক্লাসটা করতে হবে। তো এই যে প্যাসেজটা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। তো এই প্যাসেজের আমি কি বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত হচ্ছে প্যাসেজের যে ভোকাবুলারিজ আছে, এই ভোকাবুলারিজগুলো তোমাদের জানতে হবে, এবং এরপরে প্যাসেজে কি বিষয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আমি ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান আলোচনা করছি। তো দেখা যাচ্ছে যে ভোকাবুলারিজ যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে রেডিয়েশন। এই শব্দটা তোমাদের এই প্যাসেজে আছে। তো কারণ ফার্স্টের লাইনটাই হচ্ছে এমন যে হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। মানে এই বিষয়টা এখানে আমি এই সেন্টেন্সটাকে চিত্রের মাধ্যমে তুলে ধরছি। দেখো বিষয়টা যে এটা যদি সূর্য হয়, তো এই সূর্যের চারপাশে বিভিন্ন গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তো পৃথিবীও তেমন একটা গ্রহ যেটা সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তো এই পৃথিবী, এই ওখানে বলা হয়েছে যে হিউম্যানস মানে আমরা মানব জাতিরা ক্যান নেদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, মানে এই সূর্য থেকে ক্রমাগত রেডিয়েশন হতে থাকে। এই যে রেডিয়েশনগুলো, এই রেডিয়েশন কিন্তু আমরা কি করতে পারি না, অর্থাৎ রেডিয়েশনগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। সূর্যের রেডিয়েশন আমরা চেঞ্জ করতে পারবো না। আবার কি করতে পারবো না, নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, মানে আর্থস এই যে পৃথিবী, এই পৃথিবী যে কক্ষপথে ঘুরে, এটা একটা কক্ষপথ অরবিটাল। তো এই কক্ষপথটাও আমরা কি একটু সরিয়ে নিতে পারবো না। কেননা পারবো না? কারণ এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, মানে বাই গড ক্রিয়েটেড। তো এক্ষেত্রে মানুষের কোনো হাত নেই। অর্থাৎ মানুষ তাহলে কী করতে পারবে? কারণ মানুষ কি করতে পারবে না, সূর্যের বিকিরণও ঠেকাইতে পারবে না, আবার পৃথিবীর কক্ষপথ মানে সূর্যের চারপাশে যে পৃথিবীর কক্ষপথ সেটাও চেঞ্জ করতে পারবে না। তাহলে মানুষ কি করতে পারবে? দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড অন আর্থ, মানে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বৃদ্ধিটা তো নিয়ন্ত্রণ করতে পারবে। এটাই হচ্ছে ফার্স্ট লাইনের ব্যাখ্যা। অর্থাৎ মূলত আমরা যদি এই রেডিয়েশন মানে বিকিরণ, বেটা সূর্য থেকে যে তাপটা বিকিরণ পদ্ধতি পৃথিবীতে আসে সেটাই বোঝানো হয়েছে। তো এরপরে দেখছি অরবিট মানে কক্ষপথ। এই যে এই কক্ষপথ অরবিট, এবং অরবিটাল মানে বোঝানো হয়েছে। ইফেক্ট মানে প্রভাব, মানে কিসের প্রভাব? এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের প্রভাব। গ্রিন হাউস গ্যাসটা আমাদের পৃথিবীতে কি প্রভাব ফেলে, এটাই হচ্ছে ইফেক্ট। অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল। রেসপন্সিবল দায়ী ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি মানে হচ্ছে জীবের, অর্থাৎ এই হাজার বছর মাটির নিচে চাপা পড়ে ধ্বংসস্তূপে পড়ে যে জীবজন্তুর থেকে হাইড্রোকার্বনগুলো মিলে যে জ্বালানি তৈরি হয় সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েলস। রিকোয়ার মানে প্রয়োজন। কম্বাশন মানে হচ্ছে দহন মানে পোড়ানো আর কি। ব্যারেলটা হচ্ছে যে তরল পদার্থ পরিমাপের একটা একক। এই ব্যারেল সমান হচ্ছে 42 গ্যালন। 42 গ্যালনস হচ্ছে এক ব্যারেল সমান, এবং 158.99 লিটার্স এই হচ্ছে এক ব্যারেল সমান। তো সেখানে বলা হয়েছে 85 ব্যারেলস ক্রুড অয়েল আর বার্ন এভরি ডে, মানে প্রত্যেক দিন 85 মিলিয়ন ব্যারেলস তেল পোড়ানো হয়। যে ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল, যেটা খনি থেকে পাওয়া যায়। যে অ্যানরমাস মানে হচ্ছে প্রচুর। রিলিজ মানে নির্গত করা বা ছেড়ে দেওয়া,
ডিফরেস্টেশন মানে কি? বৃক্ষ নিধন। যখন কোনো বিশেষ উদ্দেশ্যে বা কোনো ধরনের মানবিক কাজের প্রয়োজনে ব্যাপক হারে গাছ কাটা হয় সেটাকে বলা হয় ডিফরেস্টেশন। কিভাবে? যেমন বসত ভিটার জন্য বা চারণভূমির জন্য কিংবা এগ্রিকালচারাল পারপাসেস বৃক্ষ যখন নিধন করা হয় তখন এই যে সার্বিক পরিস্থিতি সেটাকে বলা হয় ডিফরেস্টেশন। প্যাস্চার হচ্ছে চারণভূমি। প্যাস্চার হচ্ছে চারণভূমি। চারণভূমি কাকে বলা হয়? যেখানে অনেক গবাদি পশুকে লালন পালন করানোর জন্য বিশাল মাঠে ছেড়ে দেওয়া হয়, সেটা হচ্ছে প্যাস্চার। কনসেন্ট্রেশনের দুটি অর্থ আছে। একটা হচ্ছে মনোযোগ, মানে কোনো বিষয়ের উপর মনোযোগ দেওয়া, কিন্তু এই প্যাসেজে কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনীভবন। ঘনীভবন মানে কি? একসাথে জড়ো করা, ঘন করা। মানে কার্বন ডাই অক্সাইড যে কনসেন্ট্রেশন হচ্ছে সেটাকেই বলা হচ্ছে এখানে ঘনীভবন। তো আসলে দেখা যাচ্ছে যে আমাদের সমস্যার জন্য আমরা নিজেরাই দায়ী। কার্বন ডাই অক্সাইডের যে ইনক্রিজিং অ্যামাউন্ট, মানে ক্রমবর্ধমান যে পরিমাণটা ডেইলি ঘটছে, হ্যাপেনিং হচ্ছে, তো সেটার জন্য আমরা নিজেরাই দায়ী। তো এখন এই যে রিলেটেড ওয়ার্ড মিনিংগুলো, এই ওয়ার্ড মিনিংগুলো যদি তোমাদের জানা থাকে তারপরে তুমি এই প্যাসেজটা ভালোভাবে পড়তে পারবে। তারপর দেখি এই ওয়ার্ড মিনিংগুলো কি, আমরা কিভাবে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং যেহেতু আমি ব্যাখ্যা করলাম, তোমরা আসলে এভাবেই পড়বে, যেভাবে আমি ব্যাখ্যা করলাম সেভাবে বুঝে তারপরে প্যাসেজে যাবে। এরপরে দেখি আমরা কী কী বিষয়ে আমরা আলোচনা করব। যে হিউম্যানস রেসপন্সিবিলিটি, মানে এটা মানুষের কি দায়ী, মানুষ কেন দায়ী। এখানে বলছে হিউম্যানস রেসপন্সিবিলিটি। এই প্যাসেজে অথর যেটা দেখিয়েছে যে হিউম্যানস রেসপন্সিবিলিটি, মানুষের দায়বদ্ধতা। কিভাবে দায়বদ্ধতা? যে প্রথম লাইনটা যেটা বললাম আমরা, যে হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দ্য আর্থস অরবিট around the sun, but they can control the increased amount of carbon dioxide on earth। যে পৃথিবীতে বা অন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে আমরা কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এটা যে আমরা নিয়ন্ত্রণ করছি না, বরঞ্চ আমরা কি করতেছি? কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি করতেছি। এটার জন্যই বলা হয়েছে হিউম্যানস রেসপন্সিবিলিটি। এক্ষেত্রে মানুষের একটা দায়বদ্ধতা প্রকাশ করা হয়েছে। যে এরপরে যে এই দায়বদ্ধতার কারণে আমরা যেটা দেখছি যে লাস্ট 200 years our climate has been changed and our 200 years actually কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা অনেক বেশি পরিমাণ কনসেন্ট্রেশন হয়ে গেছে, যেটা বৃদ্ধি পেয়েছে কার্বন ডাই অক্সাইড পরিমাণটা। গ্রিন হাউস ইফেক্ট অ্যান্ড গ্যাসেস। এখন গ্রিন হাউস ইফেক্টটা কী? এই কার্বন ডাই অক্সাইড পরিমাণ বৃদ্ধি পেতে পেতে যে গ্রিন হাউস গ্যাসগুলো যে আমাদের উপরে একটা প্রভাব ফেলে, সেটাকে বলা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। তো গ্রিন হাউস ইফেক্টের সাধারণত একটু ব্যাখ্যার দাবি রাখি, কারণ হচ্ছে গ্রিন হাউস এটা আসলে কোত্থেকে? সবুজ ঘর। আসলে সবুজ ঘরটা কি? সবুজ ঘরটা মূলত এখানে সাধারণত শীত প্রধান দেশে, সেক্ষেত্রে প্রচণ্ড বরফ পড়ে এবং কোনো সবজি চাষ হয় না, সেই ক্ষেত্রে যে তারা কি করে? কাচের ঘর তৈরি করে, যেখানে সূর্যের আলো রিজার্ভ থাকে এবং শাকসবজি উৎপাদনে সহায়তা করে। সেই ক্ষেত্রে তারা যে ঘরটা ব্যবহার করে কাচের, সেটাকে বলা হয় গ্রিন হাউস। এখন কিন্তু আমরা যে পৃথিবীতে, সেটা কিভাবে গ্রিন হাউস হয়ে যায়? এখন যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে পৃথিবী। এখন এটা যদি পৃথিবী হয়, যদিও আমি এটা সান এর আগে যেটা বুঝিয়েছিলাম সেক্ষেত্রে সান এটা ছিল, কিন্তু এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে পৃথিবী, দ্য আর্থ। তো দ্য আর্থ, এই আর্থের চারপাশে এটা হচ্ছে বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার। এখন এই সূর্য ধরে নাও, আমি এখান থেকে সূর্য, এখান থেকে কী হচ্ছে? সানস লাইট। আচ্ছা, সানস লাইটটা, সূর্যের আলোটা কী হচ্ছে? পৃথিবীতে আসার ফলে যেটা হচ্ছে যে এই আসার ফলে এখানে এটা সূর্যের আলোটা যেতে পারছে, বাইরে যেতে পারছে, কিন্তু এর যে তাপটা সেটা যেতে পারছে না, ভেদ করতে পারছে না, কারণ এই যে একটা লেয়ার, এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস। গ্রিন হাউস, এই গ্রিন হাউস গ্যাসেস একটা লেয়ার তৈরি করে, যে লেয়ারটা ভেদ করে আর তাপমাত্রাটা বাইরে যেতে পারে না, ফলে এই পৃথিবীটা কী হয়? উত্তপ্ত হয়, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। অ্যালার্মিংলি
এই টেম্পারেচারটা বৃদ্ধি পাচ্ছে। কিসের জন্য? এই ইসের গ্রিনহাউস গ্যাসের প্রভাবের কারণে। মূলত এখানে যেমন কাঁচ, মূলত গ্রিনহাউস গ্যাস যখন কাচের মতো আবরণ তৈরি করে আবরণের সাহায্য নিয়ে সবজি চাষ করে, ঠিক এখানেও একটা কাচের মতো আবরণ তৈরি হয়, যার ফলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, এটার ওদিকে যেতে পারে না, মহাশূন্যে যেতে পারে না। তো এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাসের এই ইফেক্ট, মানে প্রভাবটা, যেটা অথর এই প্যাসেজের মধ্যে তুলে ধরেছেন। দ্য কজ অফ ইনক্রিজিং অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। এখানে একটা বিষয় আছে, গ্যাসেসগুলো কি কি? মূলত গ্রিনহাউস গ্যাসেসগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, CFC, তারপর হচ্ছে CH4, আরও কয়েকটা আছে। তো এগুলো হচ্ছে মেজরলি অ্যাফেক্টেড গ্যাস, যে মেজরলি প্রবলেমেটিক গ্যাস, যেগুলো আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে এবং গ্রিনহাউস ইফেক্ট হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছে। তো দ্য কজ অফ ইনক্রিজিং অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির মেন কজগুলো কী কী? আসলে এই আমাদের এই সিভিলাইজেশনের যুগে, মানে আধুনিক সভ্যতার মডার্ন সিভিলাইজেশনের যুগে যেটা হয়েছে, যে অনেক বেশি কলকারখানা বৃদ্ধি পেয়েছে, মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস অ্যান্ড রিকোয়ার্ড এনার্জি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসগুলো, অনেক মিল ফ্যাক্টরিজ বৃদ্ধি পেয়েছে, যার কারণে অতিরিক্ত কি করা হচ্ছে, আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা কি করতেছি, বিভিন্ন ধরনের এনার্জি লাভ করার জন্য বিভিন্ন ধরনের, যেমন কাঠ পোড়াচ্ছি, ভাত রান্না করছি, তারপরে হচ্ছে ফ্যাক্টরিজ এবং অন্যান্য কলকারখানায় বিভিন্ন ধরনের তেল পুড়িয়ে করা হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হচ্ছে, এবং বিভিন্ন ধরনের ভেহিকলস, যানবাহন থেকে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। যে এইগুলো হচ্ছে দ্য কজ অফ ইনক্রিজিং অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। এসব কারণে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। তবে মেইন কজ হচ্ছে আমরা নিজেরাই আমাদের নিজেদের প্রয়োজনে যে শক্তি উৎপাদন করার ক্ষেত্রে উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইডগুলো পেয়ে যাচ্ছি অটোমেটিকগুলি। তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস অ্যান্ড রিকোয়ার্ড এনার্জি, যেহেতু বেশি বেশি কলকারখানা তৈরি হয়েছে, সেক্ষেত্রে এই বেশি কলকারখানা মিল ফ্যাক্টরিসের জন্য বেশি বেশি প্রয়োজন, এনার্জি প্রয়োজন, রিকোয়ার্ড এনার্জি, মানে সেই অনুসারে যেহেতু এনার্জি প্রয়োজন, আর ওই এনার্জিগুলো আমি কোত্থেকে পাবো? সেগুলো অবশ্যই যে কম্বাশন অফ কোল, অয়েল অ্যান্ড গ্যাসেস অ্যান্ড ফসিল ফুয়েলস, অর্থাৎ এই যে কয়লা, তেল এবং গ্যাস পুড়িয়ে আমরা এই এনার্জিগুলো পাই, এবং এই প্রত্যেকটা থেকেই শুরু হয়ে আমরা কি পাই, মানে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয় প্রত্যেকটা থেকেই। CO2 মানে কার্বন ডাইঅক্সাইডের এটা সংকেত। তো এই কার্বন ডাইঅক্সাইডগুলো কোল, অয়েল, গ্যাসেস এগুলো পুরানোর ফলে, দহনের ফলে হয়। কেন দহন করতে হয়, কেন পুরাইতে হয়? আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসের জন্য, অতিরিক্ত শক্তি উৎপাদন করার জন্য এগুলো করতে হয়। এবং কি আমাদের বাসাবাড়িতে যেমন আমাদের হিট করার জন্য, অর্থাৎ অনেক শীতের সময় দেখা যাচ্ছে বাসাবাড়িতে হিটার ইউজ করা হয়, সেক্ষেত্রেও মানে আমরা যে ভাত রান্না করি সেখান থেকেও যে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সব কিছু মিলেই হচ্ছে আমরা নিজেরাই হেল্প রেসপন্সিবল ফর দিস। ফসিল ফুয়েলটা কি? আসলে ফসিল ফুয়েল যেটা বলা হয়েছে জীবাশ্ম জ্বালানি, সেটা আমি এখানেই ব্যাখ্যা করেছি যে ফসিল ফুয়েলস, সেখানে ফসিল ফুয়েলসগুলো মূলত হচ্ছে অপরিশোধিত তেল, ক্রুড অয়েলগুলোই মেনলি ফসিল ফুয়েলস, এবং সেখানে গ্যাসগুলো, প্রাকৃতিক গ্যাসগুলো ফসিল ফুয়েলস, যে কয়লাও এক ধরনের ফসিল ফুয়েলস। তো মূলত এগুলি হাজার হাজার বছর মাটি চাপা পড়ে এগুলি একটা সম্পদে পরিণত হয়, জ্বালানিতে পরিণত হয়, যেগুলোর অবশ্যই সাইড ইফেক্ট আছে এবং কি প্রবলেম আছে। তো এরপর হচ্ছে টু প্রডিউস ইলেকট্রিসিটি, হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমাদের প্রচুর পরিমাণে গ্যাসের ব্যবহার করতে হয়, কয়লা ব্যবহার করতে হয়। তো এই গ্যাস এবং কয়লা ব্যবহার করলে সে অটোমেটিক্যালি কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়। তো কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হলে সেটা অবশ্যই আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর একটা প্রভাব ফেলে। তো ডিফরেস্টেশন কি? ডিফরেস্টেশন মানে বৃক্ষ নিধন। এটা আমরা এখানেই বলেছিলাম যে ডিফরেস্টেশন হচ্ছে বৃক্ষ নিধন। এই বৃক্ষ নিধন কেন করা হয়? দুইটা উদ্দেশ্যে, ফর মাইনিং মানে খনি উত্তোলন করার জন্য, এবং টু ক্রিয়েট পশ্চার। এবং ক্রিয়েট পশ্চার মানে হচ্ছে এই চারণভূমি তৈরি করার জন্য, গবাদি পশুর জন্য। আরেকটা কারণ হচ্ছে হিউম্যান হ্যাবিটেশন, মানব বসতির জন্য আমাদের এই বৃক্ষ নিধন করা হয়, যেটার পরিস্থিতিকে বলে ডিফরেস্টেশন। এই ডিফরেস্টেশনের ফলে কি ঘটে, এই প্যাসেজে এটাও আলোচনা করা হয়েছে। ডিফরেস্টেশনের ফলে কি ঘটে? ডুয়েল প্রবলেমস মানে হচ্ছে দুই ধরনের সমস্যা হয়ে থাকে। একটা হচ্ছে কি, এই আমরা সাধারণত
বৃক্ষ থেকে যেটা পাই সেটা হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে আমাদের জন্য অনেক মানে এটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। তো আরেকটা বিষয় হচ্ছে এই বৃক্ষগুলো মানে গাছপালা কী করে কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে, অর্থাৎ একটা হচ্ছে অ্যাবজর্ব করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মানে শোষণ করে, এবং রিলিজ করে হচ্ছে অক্সিজেন, এবং অক্সিজেন ছেড়ে দেয়। অর্থাৎ এই যে ডুয়েল প্রবলেমটা কি হয়, মানে হিউজ পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। তার মানে এখন ডিফরেস্টেশন হলে গাছ কাটা শেষ, তো গাছ কাটা শেষ হয়ে গেলে তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড আর কি শোষণ হবে না, তার মানে কি স্টোর হাউসটা নষ্ট হয়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড যেহেতু গাছের মধ্যে চলে যেত, সেটা এখন গাছ সেটাকে নিতে পারছে না গাছের অভাবে, তাই সেটা কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা পৃথিবীতেই বাড়ছে। এটা একটা প্রবলেম। আরেকটা হচ্ছে আমরা যে অক্সিজেনের উৎস পেতাম, এই গুড নাম্বার অফ সোর্সেস অফ অক্সিজেন ফ্রম দ্য ট্রিজ, এবং এই স্টোর হাউস অফ অক্সিজেন এটাও ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। অর্থাৎ দুইটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, একটা ডিফরেস্টেশনের জন্য ডুয়েল প্রবলেম হচ্ছে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কী হয়ে যাচ্ছে মানে শোষণটা কমে যাচ্ছে, ফলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। আরেকটা হচ্ছে যেখানে এই রিলিজ করতো অক্সিজেন রিলিজ করতো, সেই অক্সিজেনের রিলিজটাও মানে অক্সিজেনের ঘাটতি হচ্ছে এই ডিফরেস্টেশনের জন্য। তো এই আলোচনা থেকে যেটা বুঝলাম আমাদের এই প্যাসেজের মূল থিমটা কি, আসলে মূল বিষয়টা কি সেটা একটু দেখাচ্ছি। তো এই প্যাসেজের মেইন থিমটা হচ্ছে যে টু শো দ্য রেসপন্সিবিলিটি অফ হিউম্যান বিংস ইন স্ট্রেংথেনিং গ্রিনহাউস ইফেক্ট। আসলে এই মনুষ্য জাতির যে দায়বদ্ধতা, এই গ্রিনহাউস ইফেক্টের যে দায়বদ্ধতা, গ্রিনহাউস ইফেক্ট সৃষ্টি স্ট্রেংথেনিং মানে শক্তিশালী হওয়ার পেছনে মানুষের দায়বদ্ধতাটাকেই এই মূল থিম, অথরের মেইন পারপাসেস এটা উল্লেখ করেছে, সে এই প্যাসেজটা দিয়েছে। তো এখানে আবার সে এটাও ডেসক্রাইব করে দিয়েছে যে মানুষ কিভাবে কি করছে, কিভাবে এই রেসপন্সিবল হচ্ছে এই বিষয়টা। তো হোয়াট ইজ দ্য, এখন আমরা যে বিষয়টা দেখব যে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো এই প্যাসেজের মূল আলোচ্য বিষয় ছিল, আমরা এই প্রশ্নগুলো আনসার এই প্যাসেজটা পড়লে আমার আলোচনা থেকে তোমরা বুঝতে পারবা যে হোয়াট ইজ দ্য মেইন কজ অফ ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইড এই বৃদ্ধির প্রধান কারণগুলো কি কি। তো প্রধান কারণগুলো কি কি আমরা পাচ্ছি এখানে, প্রধান কারণগুলো পাচ্ছি হচ্ছে কম্বাশন অফ কোল, অয়েল, গ্যাসেস অ্যান্ড ফসিল ফুয়েলস, এগুলি হচ্ছে মেইন কজ। এবং কি গ্র্যাজুয়ালি আর ডেইলি যেহেতু আমাদের ইগুলো বৃদ্ধি পাচ্ছে, মিল, ফ্যাক্টরিজ এগুলো বৃদ্ধি পাচ্ছে, সেহেতু কি বাড়তি এনার্জির প্রয়োজন হচ্ছে। এই এনার্জিগুলো সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে কল পোড়াতে হচ্ছে, তেল পোড়াতে হচ্ছে, কয়লা পোড়াতে হচ্ছে, গ্যাস পোড়াতে হচ্ছে, এবং জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে হচ্ছে। যে সবগুলোর ফলে আমাদের কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্যই হোয়াট ইজ দ্য মেইন কজ অফ ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমরা লিখতে পারি যে দ্য মেইন কজ, আমরা দেখো প্রশ্ন থেকেই উত্তর নিয়ে লিখব, দ্য মেইন কজ অফ increasing carbon dioxide is the combustion of coal, oil and gases or combustion of fossil fuels। ঠিক আছে, তো এগুলো হচ্ছে যেহেতু কোশ্চেনগুলো দুই ধরনের, একটা হচ্ছে ওপেন এন্ডেড আর একটা হচ্ছে ক্লোজ এন্ডেড। এখন ওপেন এন্ডেড মানে হচ্ছে তুমি যে কোনোভাবেই আনসারটা করতে পারো, যেমন রিলেটেড আনসার হলেই হবে। তো এক্ষেত্রে যেটা মেইন কজ বলছে এখানে আসলে এর ক্লোজ এন্ডেড, মানে কম্বাশন অফ কোল, অয়েল, গ্যাসেস, ফসিল ফুয়েলস এগুলোর ব্যতিরেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজিং হচ্ছে না। তাই আমরা এখানে যেটা বললাম এখানে ক্লোজ এন্ডেড সিস্টেম হয়েছে। হোয়াট হ্যাপেন্স ফর রাইজিং কার্বন ডাইঅক্সাইড, এক্ষেত্রে দেখো হোয়াট হ্যাপেন্স মানে কি ঘটে ফর রাইজিং কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে আমাদের সমস্যাটা কি ঘটে। এখানে বলা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে গ্রিনহাউস ইফেক্টটাও কি হয় বৃদ্ধি পাবে, অর্থাৎ যে কার্বন ডাইঅক্সাইড স্ট্রেংথেন্স গ্রিনহাউস ইফেক্টস অন আর্থ। এছাড়াও আর কী করতেছে, ইট অ্যালার্মিংলি
it alarmingly creating the temperature or rising the temperature of the world. ঠিক আছে, তার মানে গ্লোবাল ওয়ার্মিংকে এখানে হেল্প করছে, মানে কার্বন ডাইঅক্সাইড হেল্পস গ্লোবাল ওয়ার্মিং টু মেক আওয়ার গ্লোব ওয়ার্মার। হাউ মেনি প্রবলেমস আর ক্রিয়েটেড ফর ডিফরেস্টেশন, যে ডিফরেস্টেশনের মধ্যে কি কি ডিফরেস্টেশনের জন্য কি কি সমস্যার ক্রিয়েট হয়। আমরা বলেছিলাম যে ডিফরেস্টেশন কেন হয়, মাইনিং অ্যান্ড ফর মাইনিং অয়েল অ্যান্ড হচ্ছে টু ক্রিয়েট পাস্চার, এই দুইটা কারণে হয়। তো দুইটা কারণে যেহেতু ডিফরেস্টেশন, আরেকটা কারণ হচ্ছে হিউম্যান হ্যাবিটেশন, তিনটা কারণ। তো হাউ মেনি প্রবলেমস, কয়টা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো প্রবলেম মেনলি ডিফরেস্টেশনের দুইটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। একটা হচ্ছে দ্য স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ডেস্ট্রয়িং অ্যান্ড দ্য সোর্সেস অফ অক্সিজেন ইজ লিসেনিং, মানে কমতেছে, দুইটা কজ। অর্থাৎ তাহলে আমরা কি লিখব যে দ্য stored house of carbon dioxide is destroying and the sources of oxygen is lessening বা is decreasing for কিসের জন্য, ডিফরেস্টেশন। then what are fossil fuels, ফসিল ফুয়েলসগুলো কী কী। তাহলে ফসিল ফুয়েলসগুলো হচ্ছে সাধারণত জীবাশ্ম জ্বালানি হিসাবে যে হাইড্রোকার্বন জাতীয় যে উপাদানগুলো সেগুলোকে বোঝানো হয়, বিশেষ করে মিথেন জাতীয়, যেটা মানে কয়লা, তারপর হচ্ছে ক্রুড অয়েল, তারপর হচ্ছে গ্যাস, এগুলি হচ্ছে মূলত ফসিল ফুয়েলস। তাহলে আমরা কি লিখতে পারি যে কোল, অয়েল, অ্যাকচুয়ালি ক্রুড অয়েল এবং অ্যান্ড গ্যাসেস আর ফসিল ফুয়েলস আর কল্ড বা আর কল্ড ফসিল ফুয়েলস। আচ্ছা, যাই হোক, তো এটা বুঝতে পারলে ওয়াটার ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি যেগুলো হাজার হাজার বছর মাটির চাপা পড়ে হয়ে থাকে, সৃষ্টি হয়ে থাকে। হোয়াট ডু ট্রি অ্যাবজর্ব অ্যান্ড রিলিজ, যে গাছ কি শোষণ করে এবং কি ত্যাগ করে। তো এখানে ট্রিজ অ্যাবজর্ব হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, এবং রিলিজ হচ্ছে কি অক্সিজেন ছেড়ে দেয়, অক্সিজেন নির্গত করে। তো আমরা সাধারণত এই গাছ থেকে দুইটা সুবিধা পেয়ে থাকি। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমাদের পরিবেশ থেকে সে শোষণ করে নেয়, এবং গাছ থেকে আমরা অক্সিজেন পাই, দুইটা জিনিস। তো যখন আমাদের ডিফরেস্টেশন হয় তাহলে এই দুইটা প্রবলেম ক্রিয়েট হয়। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সবই হচ্ছে আমাদের দ্বারা সৃষ্ট, মানে আমরা মানুষরাই কি করতেছি, ডিফরেস্টেশন ক্রিয়েট করতেছি, মানে সৃষ্টি করতেছি, যার ফলে আমাদের এই প্রবলেমগুলো সৃষ্টি হচ্ছে। যার জন্য অথর মানে এই প্যাসেজের লেখক বুঝিয়েছে যে উই আর হিউম্যানস দ্য হেল্ড রেসপন্সিবল ফর গ্রিনহাউস ইফেক্ট অ্যান্ড ফর মেকিং আওয়ার গ্লোব ওয়ার্মার। সো আশা করি তোমরা এই আমার ক্ষুদ্র প্রয়াসের মধ্যে এই প্যাসেজটি বুঝতে পেরেছ। তো এই প্যাসেজ থেকে তোমরা অবশ্যই বোর্ডে কোশ্চেন পেতে পারো, মানে যে কোনো পরীক্ষায় পেতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের এই প্যাসেজটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, আরও সুন্দর মনোযোগ দিয়ে এই লেকচারগুলো শুনে বইটা নিয়ে পড়তে হবে ডিটেলস। যদিও আমি এখানে তোমাকে প্যাসেজ দেখাতে পারলাম না, তো প্যাসেজের মেন বিষয়গুলো আমি আলোচনা করে দিলাম। তো তোমরা এই লেকচার শুনে সাধারণত এই কোশ্চেনগুলো আনসার করতে পারলে এই প্যাসেজ থেকে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে, এবং যে কোনো ধরনের প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারবে। তো পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকো এবং ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। ভালো থাকো, আল্লাহ হাফিজ।